নমস্কার, কেমন আছেন সবাই? টিএস হেলদি ব্লগসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা। সংসারের যে সমস্ত কাজগুলো সকালের থাকে ওই কাজগুলো শেষ করে তারপর স্নান টান শেষ করে আমি চলে আসি ওদের কাছে। ঠাকুরের চরণে নিবেদনের জন্য ফুল তো অবশ্যই তুলতে লাগে। ফুল তুলতে তুলতে চোখের সামনে যে সমস্ত সবজির গাছগুলো পড়ে ওদের সঙ্গে একটু আমি সাক্ষাৎ করি। আমার বাড়িতে এসেছে আমার বিশেষ বন্ধু, আমার সহযোগী। ও যখন ছুটি ছাটা থাকে তো আমার বাড়িতে চলেই আসে, আর এখান থেকে যখন স্কুলে যায় তখন সকালটা একটু ব্যস্ততার সঙ্গে সময় কাটে আমাদের। এখন তো স্কুলগুলোতে টিচারদের আসা যাওয়া করতে লাগে, কিন্তু স্টুডেন্টদের নয়। তাই সকালবেলা আমার সহচরীর জন্য ভাতের সঙ্গে অল্প কিছু তরকারি করে দিয়েছি, আর সেই সঙ্গে আমরা সকালবেলা মুড়ির সঙ্গে আলু মাখা খাবো বলে ওই আলু মাখাটা করে নিয়েছি। তবে এখন স্কুলগুলোতে গরমের ছুটি এখনো শেষ হয়নি, তবে বেশ কয়েকদিন পরেই মনে হয় স্কুলটা খুলে যাবে। সহচরী স্কুলে চলে যেতে আমার ভাগ্নি, আমার ছেলে, আমি, মা সবাই মিলে চলে এসেছি ফলের বাগানে। ফলের বাগানটা বলা ভুল হবে, ওই যে আমাদের ঘরের চারদিকে যে সমস্ত ফলের গাছগুলো আছে, ওই যে খেজুর কুলের গাছ এই সময় তো পেকেই যায়, তারপর আমের গাছ, ওই সমস্ত গাছগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। মাঝে মধ্যে সবজিও তোলা হচ্ছে, আজকে কি সমস্ত রান্না হবে। এই সময় তো গরমে কুল পাকে, আম পাকে, জাম পাকে। মা ওই কুল গাছে আঁকশি দিয়ে কুল পাড়ছে, আর আমি সেই ফাঁকে চলে এসেছি আমাদের বাগানে। ওই দেখছি কি সমস্ত সবজি টবজি পাওয়া যায় নাকি আজকে বাগান থেকে। আমি তুলেছি আজকে চিচিঙ্গে, ঢ্যাঁড়স, বেগুন। ওই আহামরির তেমন কিছু অনেক বেশি সবজি নয়, কিন্তু আমার সংসারের জন্য যথেষ্ট হয়ে যায়। আমার একদম নির্দিষ্ট কোনো সবজির বাগান সেইভাবে আছে, কিন্তু আমি সেই সবজির বাগানেও করি, এবং আমার ঘরের চতুর্দিকে কলা গাছ, চিচিঙ্গে গাছ, লাউ গাছ, পুঁই গাছ অনেক অনেক আমি লাগিয়ে রাখি। সমস্ত সবজির গাছগুলো যে তোমরা দেখছো ওগুলো প্রায় সমস্তই আমি নিজে হাতে লাগিয়েছি। আমি ভীষণ ভীষণ আনন্দ পাই, মানে এই আনন্দ আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যখন দেখি যে আমি একটা বীজ বপন করলাম, সেখান থেকে গাছগুলো ধীরে ধীরে করে বড় হচ্ছে, ফুল হচ্ছে, আবার আস্তে আস্তে করে ফল দিতে আরম্ভ করছে, এই অনুভূতিটা তারাই অনুভব করতে পারবে যারা হচ্ছে গাছকে ভালোবাসে। এমনকি যখন আমি রাতে ঘুমোতে যাই, ঠাকুর দেবতাদের নাম তো অবশ্যই নিতে হয়, তারপর আমি ভাবতে থাকি সবজি ক্ষেতের কথা। এই সবজির কথাটাই ভাবতে থাকি যে এই সিজনের কোন গাছটা আমার সবচেয়ে ভালো হয়েছে, তার কথা ভেবে ভেবে আমি সবজি তুলে নিয়ে চলে এসেছি। মা, আমার ছেলে আর ভাগ্নি মিলে এক ঝুড়ি নিয়ে এসছে খেজুরের কুল। কথাও হচ্ছে আর কাজও হচ্ছে। ওই যে দুপুরে রান্না আমার চলছে, কিছু কিছু রান্না হয়েছে, মাছ ভাজা হয়েছে। বাড়িতে প্রচুর পরিমাণে এই বছর আমরা কলমি শাক খাচ্ছি, যাদের প্রয়োজন পাড়া প্রতিবেশী তাদেরও দেওয়া হচ্ছে। আলু কুন্দলি দিয়ে মাছ দিয়ে একটা ঝাল হবে, উচ্ছে ভাজা হয়েছে, আর একটা বিশেষ পদ আমি আজকে রান্না করব। ওপারে থাকা আমার বাড়ির সদস্যদের বলছি, অনেক বাহাদুরের কিছু রান্না নয়, এমনি একটা রান্না করব বাড়িতে আমরা যেভাবেই খাই। আমার ভিডিওতে যে সমস্ত রান্নাগুলো দেখো সেগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক রান্না, আর আমার বাড়িতে আঞ্চলিক রান্নাই বেশি হয়, আর এই খাবারেই আমরা অভ্যস্ত। বাড়িতে তো আপনজনেরা আছে নাকি, তাই একটু কিছু রান্না। ওই যে এই রান্না তো সবাই জানে। পনিরগুলোকে কেটে চৌকো চৌকো করে আমি একটু ভেজে নিয়েছি, তারপর আলুগুলোকেও সেইভাবে ভেজে নিয়েছি। গরম জলে একটু নুন দিয়ে ভেজে রাখা পনিরগুলোকে কড়াইতে আমি প্রথমবারেই তেলটা দিয়ে দিয়েছিলাম, তারপরে আর দ্বিতীয়বার তেলটা দিইনি। তেলে দিয়েছি জিরে ফোড়ন, তারপরে দিয়েছি আদা। তবে খুব হিটে আমি কিন্তু রান্না করতে পারি না, আদা যেভাবে চাড়াক চাড়াক করে লাফাতে থাকে। যতই তুমি নুন তেল হলুদ যাই দাও না, তো নিরামিষই বেশি ভালো লাগে। আজকে একটু করে দেখলাম, দেখি একটু পেঁয়াজ দিয়ে কেমন লাগে। তারপরে দিয়েছি কাজু বাদাম বাটা, তারপর মশলাগুলোকে বেশ ধীরে ধীরে একটু আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। দিলাম হচ্ছে চিনেবাদাম বাটা। তবে আমার বাড়িতে অনেক বেশি ঝাল খাওয়া হয় না, তাই খুব অল্প পরিমাণে দিলাম লঙ্কা বাটা। বেশ আবারও মশলাগুলোকে বেশ ভালো করে আলতো হাতে ধীরে ধীরে করে মশলাগুলোকে ভেজে নিলাম। আমি যখন রান্না করতে বসি তখন আমার ধৈর্যটা একটু কম থাকে। মশলাগুলোকে একটু ভেজে নিয়ে তারপর আমি কিন্তু একের পর এক যে সমস্ত উপকরণগুলো থাকে আমি দিয়ে দিতে একটু চেষ্টা করি। ওই মশলাগুলো একটু ভাজা ভাজা হতেই আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো, আর ওই যে দেখছো পনিরগুলোও যে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই জল সমেত পনিরটা দিয়ে দিয়েছি। ধৈর্যটা একটু কম থাকায় সব উপকরণগুলো ফটাফট দিয়ে একটু জল ঢেলে আমি কি করি, ঢাকা চাপিয়ে আমি অন্য কাজে চলে যাই। অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে থাকা কিংবা অনেকক্ষণ ধরে মানে একই কাজ করা আমি আবার ঠিক পছন্দ করি না। মানে আমি বলতে চাইছি এক জায়গায় বসে থাকা কিংবা একটা কাজ অনেক লম্বা সময় ধরে করা আমি করতে পারি না। আমাকে একটু করে কোথাও থেকে একটু আবার ঘুরে আসতে হবে, আবার হয়তো পরে এসে আমি সেই কাজটা করব।
কিন্তু কোথাও থেকে আমার একটু ঘুরে দেখে নাও আজকে দুপুরের পথ। কলমি শাকের ভাজা হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, মাছ ভাজা, ডিম ভাজা, পনিরের তরকারি, আর হয়েছে মাছের ঝাল। রান্না করতে করতে মা হচ্ছে সবেদা পেরেছিল, আর ওই সবেদা কিন্তু মানে পাকানোর একটা ছোট টিপস আমি বলে দিই তোমাদের। গাছ থেকে তুললে হালকা একটু 10 মিনিট 15 মিনিটের মতো তুমি রোদে দিয়ে দিলে, এমনি সাদা পিপিতে করে গিঁট দিয়ে বেঁধে দাও, ব্যাস 1 দিন 2 দিন, এই যে গরম পড়েছে 1 দিনেই পেকে যাবে। আমাদের বাড়িতে এই টিপসটাই অ্যাপ্লাই করা হয়, ব্যাস পেকেও যায়। হ্যাঁ, সবেদাগুলো তোমাকে যেন মাটিতে আছাড় খেলে কিন্তু সবেদাগুলো ঠিকমতো পাকতে চায় না। ডালাগুলোকে নিচু করে আস্তে আস্তে করে তুলতে হবে। সিজনের বিশেষ কাজগুলো যেমন শীতে বড়ি দেওয়া, আর এই গ্রীষ্মে তো আচার আছে। একবার দুবারে হয় না, 3-4 বার 5 বার 6 বার এইভাবে হয়। আমার ভিডিওটা সার্চ করলে তোমরা বুঝতে পারবে। মিষ্টি একবার আচার হয়ে গেছে, তারপর কাসুন্দি একবার হয়েছে, আজকে হবে সেই কাসুন্দিরই মতো একটা আচার। তবে কাসুন্দিরই মতো করব, কিন্তু তেলটাকে আমি বেশ ভালো করে একটু গরম করে নিতে চাই। ভালো করে গরম করলে কিন্তু বারবার তোমার রোদে দেওয়ার ঝামেলাটা থাকে না। আমাদের বাড়িতে এবছর আম ভালো হয়নি, মা আমাকে আমগুলো পাঠিয়ে দিয়েছে। আমগুলোকে কেটে সারা রাত্রে এই নুন জলে ফেলে রাখা হয়েছিল, সকালে রোদ্দুরে দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে মশলাপাতিগুলোও রোদ্দুরে দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ওগুলোকে নিয়ে এসে রোদ্দুর থেকে নিয়ে এসে মশলাগুলো ওই মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়েছে। সব মশলা গুঁড়ো করা হয়নি। আমার বাড়িতে কিন্তু মাসকাবাড়ি বাজারটা ওই প্রতি মাসেই আসে, ওই যা যা মশলাপাতিগুলো লাগবে ওখান থেকে আমি নিয়ে নিয়েছি। কড়াইতে বেশ অনেকটা পরিমাণই আমি সরিষার তেল দিয়েছি, আর বারবার পরখ করে দেখছি হাত দিয়ে তেলটা গরম হচ্ছে কিনা। কাঁচা তেল দিলে কিন্তু বারবারই তোমাকে রোদে দিতে লাগবে, আর 6-7 মাসের ভেতরেই কিন্তু ওটা একটা গন্ধ ছাড়তে আরম্ভ করবে আচার থেকে। কিন্তু এইভাবে যদি তুমি তেলটা গরম করে দাও, তুমি একবার করে দেখো, সেই কাসুন্দিরই মতো গন্ধটা আসবে, কিন্তু বারবার আর রোদে দেওয়ার ঝামেলাটা থাকবে না। ওই যে কড়াইয়ের তেলটা গরম হয়ে যেতেই আমি ফোড়ন দিয়েছি, আর ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ উঠতেই ওই যে আমগুলো রোদে দেওয়া ছিল ওই রোদ থেকে তুলে নিয়ে এসে দিয়ে দিলাম কড়াইতে। মা যখন ওই আমগুলো পাঠিয়ে দিয়েছিল তখন ভীষণভাবেই কাঁচা ছিল, ওই করব বলে আমগুলো পেকেই গেছে, মানে খুব একটা একদম পেকে যায়নি, কিন্তু লাল লাল ভাবটা চলে এসেছে। পরিমাণ মতো আমের পরিমাণটা দেখেই তোমাকে দিতে হবে নুন আর হলুদটা। নুন হলুদ দিলে আচারের কালারটা খুব ভালো আসে। ওই তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপর কিন্তু তাপটা একদম স্লো করে দিতে হবে, তার থেকে ভালো না দিলেও চলবে। যেহেতু আমার বাড়িতে অত বেশি টক খাওয়া হয় না, তাই দিয়ে দিলাম একটু চিনি। একটু হালকা হালকা তাপটা থাকবে, চিনিটা যাতে গলে যায়। স্লো আঁচে ধীরে ধীরে করবে, দেখবে আচারটা ভীষণ ভালো লাগে খেতে। হ্যাঁ, চিনিটা গলে যাওয়া পর্যন্তই তোমাকে অপেক্ষা করতে হবে। চিনিটা যদি না গলে যায় তাহলে কিন্তু তোমার আচারটা বেশি দিন কিন্তু থাকবে না। আমার এই বাড়ির মায়ের তৈরি আচার 2-3 বছর এমনিতেই থেকে যায়, মানে ঘরের ভেতরে। না দেখলে বা না খেলে কেউ বিশ্বাসই করতে পারবে না আমাদের আচার কোনো দিনই রোদে দেওয়া হয়। তবে আমি মায়ের থেকে শিখে একটু চেষ্টা করছি মায়ের মতো হয়ে উঠতে। তবে আমার মতে জগতের প্রত্যেকটা মায়ের হাতে আলাদাই কিছু জাদু থাকে, যার গন্ধ বর্ণ স্বাদ থাকে অতুলনীয়। আমি সবসময় একটু চেষ্টা করি আমি যেটা শিখেছি সেটা বারবারই করতে, আর নতুন কিছু শিখতে, নতুন কিছু জানতে আমি অনেক বেশি ভালোবাসি। সময়ের অভাবে অনেক সময় সেটা হয়ে ওঠে না। আচারের চিনিটা আমার গলে গেছে, এমতো অবস্থায় আমি দিয়ে দিয়েছি সরিষের গুঁড়ো। সরিষেও আমি রোদে দিয়ে আমি মানে একটু গরম করে নিয়েছিলাম, তারপর মিক্সিতে সব মশলাই কিন্তু এইভাবেই আমি দিয়েছি। তোমরা তো দেখেইছো যে সমস্ত মশলা আমি রোদে দিয়ে আগে একটু গরম করে নিয়েছি। ওই যে সমস্ত মশলাগুলো ছিল আমার রোদ্দুরে, তারপরে দিয়ে দিলাম একটু মৌরির গুঁড়ো, তারপরে দিলাম একটু জিরের গুঁড়ো, অবশেষে দিলাম পরিমাণ মতো লঙ্কা। তবে এই আচারটিতে লঙ্কার পরিমাণটা একটু হলেও বেশি দিতে হবে। পরপর মশলাগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে আমি সুন্দরভাবে একটু নাড়িয়ে নিলাম। এই আচারটিতে নুন, লঙ্কার, চিনির পরিমাণটা যদি একদম ব্যালেন্স থাকে তো আচারটি খেতে দুর্দান্ত লাগে। আচারটা মুড়ির সঙ্গে যেমন খেতে তোমার ভালো লাগবে, তেমনি আষাঢ় মাসে যখন বৃষ্টি নামবে তখন মসুরের ডালে 1 চামচ ফেলে দাও, দেখবে তার কামাল। আর বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমচুরের টকটা খেলে অসুবিধে হতে পারে, তবে টক খেতে সবারই ইচ্ছে হয়। তবে মাছের টক খেলে মাছের পরিমাণ দেখে 1 চামচ কিংবা 2-3 চামচ ফেলে দাও, খুব দারুণ লাগে খেতে। এটা ছিল আর একটা দিনের সকাল। যেহেতু সহচরী বাড়িতে আছে, ও স্কুলে যাবে, তাই ওকে একটু ভাতে করে দিয়েছি। আলু মাখা করেছি, মাছ মাখা করেছি, আর কাঁচকলা মাখা করেছি, আর একটু ডাল করেছি। আর আমাদের প্রত্যেকে সকালে আলু মাখা মুড়ি। ও খেতে বসে গেছে, আর আমরাও সকালবেলা সকলে একসঙ্গে মুড়ি খেয়ে নিয়েছি। ওই যে বলছিলাম না পিপিতে করে আমাদের সবেদা পাকতে দেওয়া হয়েছিল, ওটা একদিনেই পেকে গেছে।
রাখা সবেদাগুলো ওই ঝুড়িতে করে রাখা আছে। আর দুপুরের জন্য তো রান্না প্রস্তুতি নিতেই হয়। ওদিকে আমি ব্যস্ত হয়ে পড়েছি দুপুরের রান্নার জন্য। আর ওদিকে মা কি করেছে, গতকালে যে আচারটা হয়েছিল, আর ওই যে সমস্ত আচারগুলো কিন্তু বাড়িতে খাওয়া হয় না, তার প্রমাণ তোমরা এক্ষুনি পাবে। ওই যে ছোট ছোট কৌটোতে করে ভরছে। আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক বছরই প্রত্যেক আত্মীয়কে কম বেশি ছোট ছোট কৌটোতে করে মা ভরছে। ওগুলো হচ্ছে আত্মীয়দের দেওয়ার জন্য আমাদের প্রত্যেক বছরই। আর বাড়িতে যে সমস্ত কৌটোগুলো আসে মা ধুয়ে সেগুলো সযত্নে রেখে দেয়, তার কারণ ওই যে কৌটোগুলো আত্মীয়দের দিলে সেগুলো আর রিটার্ন আসে না। আর বাড়ির জন্য তাই মা ভাগ ভাগ করে রেখে দেয়, কোনটা মুড়ির সঙ্গে খাওয়া হবে, কোনটা মাছের টকের জন্য খাওয়া হবে। আর আজ আমাদের বাগান থেকেও সবজি তোলা হয়েছে। আজ কিছু সবজি এসছে বাজার থেকে, ঝিঙে, কুন্দলি, উচ্ছা, পটল, টমেটো, আম, আর এসছে হচ্ছে কালো জাম। আমাদের বাড়িতে কিন্তু সবজির ওই ভাতের পরিমাণের থেকে সবজির পরিমাণটা একটু বেশি পরিমাণেই খাওয়া হয়, যেহেতু অনেকটাই শাক সবজি বাড়ির, তাই হিসেব করে অত তরি তরকারি কাটা হয় না। আজকে দুপুরবেলা হয়েছিল হিংচা আর আলু মাখা হয়েছিল, মাছ ভাজা আছে, আলু বেগুন দিয়ে একটা ছেঁচকি হয়েছিল মাছের মাথা দিয়ে, আর হয়েছিল পেঁপে আর মাছ দিয়ে একটা ঝোল হয়েছিল, একটু ঝাল দেওয়া হয়েছিল। ওই যা হয় ছোট সংসার হলে। আর সবজি অনেক হয়তো এটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, ব্যাস কাটাকুটি করে একটু তরি তরকারি হয়েই যায়। ওই মায়ের ছেলে যে বাজার থেকে কালো জাম এনেছিল, শর্ট ভিডিও করব বলে তারই একটু মাখা করে নিয়েছি বিকেলবেলা। তবে একদিনের বিকেলবেলাতে দুটো রেসিপি আমি করিনি। একদিন করেছিলাম ওই জাম মাখা, আর একদিন করেছিলাম লিচু আম দিয়ে একটা শরবত বানিয়েছিলাম, ওটাও খেতে খুব দারুণ হয়েছিল। আর জাম মাখা তো খেতে সবারই ভীষণ পছন্দের একটা বিষয়। নিজেরা তো ভালো থাকবোই, সঙ্গে বাবা মা আপনজনদের ভালো রাখবো, সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করব। থ্যাংক ইউ।